সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার আর বিএনপির মধ্যে যে মতভিন্নতা তৈরি হয়েছিল তা লন্ডন বৈঠকের পর মোটামুটি অনেকটাই দূর হয়ে গেছে, কিন্তু এ নিয়ে জামায়াতে ইসলামী এবং এনসিপি রীতিমতো ক্ষুব্ধ হয়েছে। তাদের দাবি, বৈঠক পরবর্তী যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। এসব বিষয় সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো যেমনটি বলছিলাম শুরুতেই যে বিএনপি এবং সরকারের মধ্যে যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল নির্বাচনের সময় নিয়ে বা রোডম্যাপ বলি যেটি হোক, সেই জায়গাটায় কিন্তু অনেক কাছাকাছি চলে এসছে। সরকার বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এগিয়ে গেছে এবং প্রধান উপদেষ্টাও মাত্র 5-6 দিনের ব্যবধানে এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে এসছেন। তো মোস্তফা কামাল, আপনি কি মনে করেন যে এতে কি সামনের নির্বাচনের যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে সেটা কি নির্বাচনের যেই রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলো যে এই অ্যাক্টিভিটিসে জড়িয়ে যাবে, তো সেই জায়গাটা কি গতি আসবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। খুবই সাম্প্রতিক বিষয় এবং অত্যন্ত যৌক্তিক প্রশ্ন আপনার। এই প্রশ্নটা কিন্তু পথে ঘাটেও শোনা যাচ্ছে, বিশেষ করে আজকের দিনটিতে। গতকাল পর্যন্ত কিন্তু পারিপার্শ্বিকতা বা সার্কামস্টেন্স এরকম ছিল না, একটা স্বস্তি ভাব ছিল। অর্থাৎ তপ্ত ভূমিতে সামান্য বৃষ্টি হলেও যেরকম একটা স্বস্তি আসে, লন্ডন বৈঠক ওই রকম একটা স্বস্তি দিয়েছে। তো ওই বৈঠকে কেউই কিন্তু ঠকেনি। যে দুইটা পক্ষ ছিল, নাম বৈঠক হলেও ওখানে ঠকেনি কেউ। প্রকারান্তরে গোটা বাংলাদেশে জিতেছে, উদ্বেগ কেটেছে, উৎকণ্ঠা কেটেছে। কিন্তু আমাদের বৈশিষ্ট্যগত বা স্বভাবগত একটা বোধহয় বিষয় থাকে কখনো কখনো, যে সমস্যা না থাকাও একটা সমস্যা, যে সমস্যা নাই কেন, অতএব এটাও একটা সমস্যা। ঠিক গতকাল থেকে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামীর একটি প্রতিক্রিয়া, এনসিপির একটা প্রতিক্রিয়া, কয়েকটি বাম সংগঠনেরও একটা প্রতিক্রিয়া আছে। তো ক্রিয়া বিক্রিয়া থাকুক, থাকাও ভালো, প্রশ্ন করা ভালো। প্রশ্ন না করে চুপ করে থাকা বা ঠিক ঠিক বলা, আমিন আমিন বলা, ওটা ঠিক না। প্রশ্ন থাকুক, কিন্তু প্রশ্নের নামে, কথার নামে আকথা হয়ে যাচ্ছে দু একটা, কুকথা হয়ে যাচ্ছে দুই একটা। কিরকম? একটা হচ্ছে বিবৃতির প্রশ্ন এসেছে, তো বিবৃতি তো ওখানে যৌথই হবে, ওখানে কি সিঙ্গেল হবে? পক্ষ দুটা না, ওনার এনসিপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে বিবৃতিটা দেওয়ার কারণে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, বিকজ অফ যে শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের পরেই এটি দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে। ওই কারণে আমি বলছিলাম যে সমস্যা না থাকাও যে একটা সমস্যা। তো এরকম বিবৃতি আপনারা যখন ঢাকায় বৈঠক করেছেন বিভিন্ন দলের সাথে, বৈঠকের পর দুই দল যার যার অবস্থান ব্যাখ্যা করেছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস উইং করেছে, আর যেই দল স্বস্তি প্রকাশ করেছে তারা তাদের মতো প্রতিক্রিয়া প্রকাশ করেছে, লাইন ধরে ছবি তুলেছে, একটা ফটো সেশন করেছে ফ্যাশনের মতো করে। তো ওই সময় আমরা কিন্তু খেয়াল করেছি, স্বয়ং প্রধান উপদেষ্টা এক প্রতিক্রিয়া বলেছেন যে তারা যখন আমার সাথে বৈঠক করতে আসে ভালো ভালো কথাই বলে, বৈঠক থেকে বের হয়ে গিয়ে একটা অন্য কথা বলে। আবার এদের দিক থেকেও দুই একটা দল থেকে প্রতিক্রিয়া এসেছে যে ওনার সাথে কথা বললে উনি মাথা নাড়েন, হো হো করেন, কিন্তু আমাদের আসল কথার সময় উনি বলেন যে দেখবেন, পরে আর দেখেন না, মুচকি হাসেন। ঠিক আছে, এটাও প্রতিক্রিয়া ভালো, আপনি সাফসুতর হলেন, পরিষ্কার হলেন, নিজেরে হালকা করলেন। তো ওই সময় নিরপেক্ষতা নষ্ট হয় নাই? তো আমার বেলায় নিরপেক্ষতা নষ্ট হয়, আপনার বেলায় হয় না। আবার তারেক রহমান সাহেবের সাথে বৈঠকটাকে অন্য বৈঠকের সাথে তুলনা করা তো শোভনীয় নয়, বাস্তবতা মানতে হবে। তো তারেক রহমান সাহেব একটা ভিন্ন হাইপে চলে গেছেন, আপনি পছন্দ করেন আর না করেন, বা যেই দলের দায়িত্বে আছেন সেই দলেরও প্রধান প্রভাব আছে। তো এখন আমি বা কেউ যদি মনে করে যে উনিও একজন আমিও একজন, বা শরিক দলের কেউ যদি মনে করে উনিও একটা দলের দ্বিতীয় ব্যক্তি, আমি তো প্রথম ব্যক্তি, তো পোর্টফোলিও আমারটা বড়, তো এইসব মিল, এগুলো মিল হয় না, এগুলো গোজা মিল হয়।
তো এরপরও নির্বাচন সামনে আসলে, এটাও পজিটিভ দিক এই অর্থে বলবো, নির্বাচন সামনে আসলে পরস্পরের বিরুদ্ধে কিছু কথা হয়, এটাও হওয়া ভালো। দম ধরে থাকার চেয়ে, বা ভোট না দিয়েও ভোট দিয়েছি জিতেছি বলা, আমি ডামি স্বামী করা, এর চেয়ে একটু তর্ক বিতর্ক করা ভালো, নাম্বার ওয়ান। আবার যখন কোনো বিজয় আসে, বিজয়ের পরও কিন্তু একটু তর্ক বিতর্ক হয়, কে দৌড়ে ফার্স্ট ছিলাম, কার হাতে কত শক্তি ছিল, কে কত পালাতে পেরেছি, অথবা কে কত নির্যাতন সয়েছি, এটাও দূষণীয় নয়। যেটা বিএনপির সাথে এনসিপির হয়েছে, একটা বিরোধও কিন্তু বেঁধেছিল বড় রকমের, ওই বিরোধটাও কিন্তু আমরা খেয়াল করলাম যে দমে ছিল অনেকটা। কিন্তু গত দুদিন ধরে অনেকটা ভৌতিক বিষয় বলে, আমাদের গ্রামাঞ্চলে বলে ভূতে ধরলে আপনি যদি 3 পা আগান, প্র্যাকটিক্যালি দেখেন যে আবার 2 পা পিছিয়ে গেছেন। তো গত দুদিন যেই তর্ক বিতর্কগুলো হচ্ছে, তর্ক বিতর্কগুলো কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কখনো কখনো। এতে করে যে আদরের বিষয় আছে, কিন্তু রাজনীতিতে থাকে প্রতিযোগিতার বিষয়। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, ওখানে আদরের একটা বিষয় আছে। আদর অর্থাৎ এনসিপি যেই দলটি, এই দলটি কিন্তু সবার আদরের। মৃত্যু ছাড়া এই ফরিদুল হকদের বিকল্প কোনো রাস্তা ছিল না যদি 5 আগস্ট না হতো। আবার কি বৈপরীত্য আপনি দেখেন, বিএনপির নেতারাও যারা কারাগার থেকে মুক্ত হয়েছেন, মুক্ত হয়ে কেউ কেউ প্রথমত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, কেউ কেউ আবার আল্লাহর কথা বলে ওনাদের কাছে শুকরিয়া প্রকাশ করা শুরু করেছেন। বাস্তবতা এটা, যে আল্লাহ যেন এই ছেলেদেরকে বাঁচিয়ে রাখে, অনেক বড় করে, তাদের উসিলায় আমরা মুক্ত আলো বাতাস দেখছি। অল্প কিছুদিনের মধ্যে দেখেন আবার শত্রু জ্ঞান। তো এই ক্ষেত্রে এনসিপি যে ভুলটা করেছে, আমি বলবো দোষ করেছে বলবো না, ভুল করেছে, এটা রাজনৈতিক অভিজ্ঞতার অভাব। গত কিছুদিন থেকে বা বিপ্লবের 6-7 মাস পর থেকে যে কান্নাকাটিটা তারা করছে ঘোষণার জন্য, অর্থাৎ প্রক্লামেশন বলে, ডিক্লারেশন বলে, বিএনপির দিক থেকে বা অন্য অন্য দল থেকে বলা হয় এইসব ইংরেজি, এগুলো নতুন ইংরেজি, এগুলো মানুষ বোঝে না। আবেগ এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। ওই সময় আপনি যখন 36 জুলাই বলছিলেন, সবাই ভালোই বলছে যে তারিখটা খুব ভালো, কিন্তু বাস্তবে 36 জুলাই বলতে কিছু নাই, বাস্তবে 5 আগস্ট। ওই সময় আপনি যখন এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছিলেন, তখনও বলেছিল ঠিক ঠিক ঠিক, শেষ পর্যন্ত ঠিক না। পরবর্তীতে বিতর্ক উঠেছে যে স্বাধীনতা একবারে হয়, এটাকে দ্বিতীয়বার বলা এটা ভালো না। কথার সংঘর্ষ দেখেন, এক পর্যায়ে বলা হলো না এটা বিপ্লবের স্কেলে পড়ে না, অভ্যুত্থানের স্কেলে পড়ে না, কিসের স্কেলে পড়ে, এটা একটা আন্দোলন, বড় জোর আন্দোলন, অভ্যুত্থানও না, বিপ্লবও না। আবার তারা যখন রাজনৈতিক দল করলো, প্রশ্ন উঠেছে, কিন্তু তারা বোধহয় ভাবে অনুযায়ী প্রশ্ন উঠতে পারে, যে আপনাদের দাঁত উঠেছে কিনা, এখনো বয়স হয়েছে কিনা, অনার্স কমপ্লিট করেছেন কিনা, পড়াশোনা শেষ হয়েছে কিনা, ক্লাসে যান কিনা, রাজনীতির কি বোঝেন। আবার ইংরেজিতে 2-1 জন বলছে হু আর ইউ। আপনি দেখেন বিরোধগুলা কিভাবে ছোট 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 পরিসরে। ঠিক এই পর্যায়ে এসে এখনো সময় শেষ হয়ে যায়নি। পারস্পরিক যেই শব্দ বাক্য ছোড়াছড়ি, এগুলো হোক, কিন্তু শালীনতাটা একটু থাকুক, আদরটা থাকুক, সম্মানটাও থাকুক। জি, ধন্যবাদ। আমরা একটু এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, আপনার কাছে জানতে চাই যে আপনাদের তো প্রধান উপদেষ্টার সাথে বা বর্তমান সরকারের সাথে একটা সুসম্পর্ক, এটি নিয়ে বাংলাদেশের সবাই সর্বজন বিদিত যেটা বলে আর কি, এবং প্রধান উপদেষ্টা একটু মন খারাপ করে, অভিমান করে পদত্যাগ করতে চাইলেন, সেটিও আপনাদের দলের প্রধানের কাছেই ব্যক্ত করলেন। তো সেই জায়গাটায় হঠাৎ করে আপনাদের এরকম বক্তব্য প্রধান উপদেষ্টার এত বড় একটা মিটিংয়ের পর, যেটি সারা বাংলাদেশ খুব ভালোভাবে ইতিবাচকভাবে গ্রহণ করেছে, সেইখানে আপনারা হঠাৎ বিপরীত দিকে বক্তব্য দিচ্ছেন কেন এই বৈঠকটা নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক যিনি আছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে বিপরীত দিকে আমরা কখনোই, মানে আমাদের যে প্রথম থেকে যে কথাটা ছিল আমরা সেটাই বলছি, আমরা বিপরীত এখানে কোনো কিছু না। সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকেই বলছি যে জুলাই ঘোষণাপত্র লাগবে, জুলাই চার্টার লাগবে, জুলাই সনদ, মানে মৌলিক সংস্কারের যে যে বিষয়ে আমাদের ঐক্যমত জুলাই হচ্ছে। সনদ তো জুলাইয়ের মধ্যে ঘোষণা হবে, এটা প্রতিদিনই তো সেট হয়ে গেছে। হ্যাঁ, আমি ওইটাই বলছি যে ওইটা লাগবে, এবং ওইটার সাথে হচ্ছে নির্বাচন, ওইটা বাই প্রোডাক্ট। তো ওইটাকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক করার কিছু নেই, ওইটা নির্বাচন, ওটার বাই প্রোডাক্ট, মানে ওইটাকে আপনি বাস্তবায়ন করে পরবর্তীতে দেশে নির্বাচনই আপনার লাগবে। কি নির্বাচন লাগবে, কি লাগবে, সেগুলো হচ্ছে পরের আলাপ। তো আমাদের যে জায়গাটাতে মানে যে জায়গাটাতে আমরা নোটিস করেছি সেটা হচ্ছে যে উনি 1 সপ্তাহ আগে যে ভাষণ দিলেন, ভাষণের মধ্যে উনি একটা নির্বাচনের তারিখ দিলেন,
দ্বিতীয়ত আবার হচ্ছে যে ঠিক এক সপ্তাহ পরে গিয়ে আবার এই তারিখটা এগিয়ে আসলো। তাহলে আপনি যেহেতু জানতেন যে এক সপ্তাহ পরে আপনার একটা মিটিং হচ্ছে, তাহলে তখনই গিয়ে আপনি তারিখটা দিতেন, এটা ভালো হতো। কিংবা ওইটা ঘুরে এসে সকল দলগুলোর সাথে বসে তারপরে যদি একটা তারিখ দিতেন, এটা শোভন হতো। তাতে করে যেটা দেখা গেল যে খুব মানে হচ্ছে, ফ্ল্যাকচুয়েট করতেছে, এটা ঠিক মানে এইরকম একটা সময় এটা ঠিক সঙ্গত কিনা, এটা একটা ব্যাপার। কিন্তু আমরা যেটা বলছি যে বা ওই ওই দায়িত্বশীল জায়গা থেকে এটাই মানে এই দায়িত্বশীল জায়গা থেকে এটা সঙ্গত কিনা। আমরা যেটা বলছিলাম যে নির্বাচনের তারিখ তো আসলে ডিসেম্বর থেকে জুন উনি দিয়েই রেখেছেন, একটা নির্দিষ্টকরণের ব্যাপার ছিল। নির্দিষ্টকরণের ব্যাপারে আমরা বারবার যেটা বলেছি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই চার্টার এবং বিচারের রোডম্যাপটা পরিষ্কার হলে দেন নির্বাচনের তারিখটা আসলে এটা একটা আস্থার জায়গা তৈরি হবে। মানে আমাদেরকে তো এই জায়গাটা আস্থায় নিতে হবে যে এই কাজগুলো আসলে হচ্ছে, এই কাজগুলো হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে সেগুলো তো হচ্ছেই। আরো দুইটা ব্যাপার আমাদের এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে উনি প্রথম যে ভাষণ দিলেন, যেদিন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ঈদের আগের দিন, ওই ভাষণের ভিতরে উনি ধরেন উনি 13 পাতার কিংবা 6-7 পাতার ভাষণ দিয়েছেন। এখানে হয়তো বা 30টা প্যারা আছে, 20 পাতা আমার ঠিক মনে নেই। এখানে হয়তো বা ধরে নিলাম 40টা প্যারা আছে, 39 মিনিট 40টা প্যারা আছে হয়তো বা। আপনি খেয়াল করে দেখবেন যে ওই দিন ওনার পেজ থেকে 3টা প্যারা দিয়ে একটা আলাদা ফটো কার্ড ওনার পেজ থেকে পাবলিশ করা হলো। যেটা প্রথম প্যারাটা হচ্ছে যে জুলাইয়ে আমরা যে ঐক্যমত করব, সংস্কারের যে ঐক্যমত হবে, এইটা আপনারা পরবর্তী পার্লামেন্টের কাছ থেকে আদায় করে নেবেন। এটা উনি এখনই ডিসাইড করতে পারেন না, কারণ অলরেডি ঐক্যমত কমিশন কথা বলতেছে। ঐক্যমত কমিশন আগামীকালকেও মিটিং আছে। তো এইখানে ঐক্যমত কমিশন জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য 6টা অপশন দিয়েছে। ফরিদুল হক, আপনার সাথে কথা বলছিলাম যে আপনাদের হঠাৎ এই প্রধান উপদেষ্টার সাথে বা ওনার বক্তব্য বা কর্মকাণ্ডের সাথে আপনাদের বিরোধটা আসলে তৈরি হইল কেন? আপনি একটু বলেছেন, তারপরে যদি কথাটা শেষ করতেন। না, এটা বিরোধ না, বিরোধের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা কিভাবে এই জিনিসগুলোকে সেটেল করব, এই জায়গাটাও গুরুত্বপূর্ণ। যেটা আমি বলছিলাম যে উনি যেভাবে তার ভাষণের মধ্যে ওই 3টা প্যারা থেকে আমি একটা প্যারার কথা বললাম যে মৌলিক সংস্কারের বিষয়গুলোকে আগামী সংসদের প্রথম অধিবেশনে সেটেল করতে হবে, এই ধরনের কথা উনি বললেন। যেটা হচ্ছে যে আমাদের ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলো এসেছে, এখানে 6টা প্রস্তাব এসেছে। 6ভাবে এটাকে সমাধান করতে পারি আমরা, 6ভাবে। 6টার মধ্যে একটা হচ্ছে যে নেক্সট পার্লামেন্ট। এটাকে উনি যখন স্পেসিফিক করে দেন, যখন ঐক্যমত কমিশনের কথা চলছে, এখনো জিনিসটা সেটেল হয়নি না, স্পেসিফিক করেছেন যেটি আসলে এই সরকার পারবে না রেখে যাবে সেটির কথা বলেছেন উনি। যেটি এই সরকার পারবে না রেখে যাবে, এটার মধ্যেও অনেকগুলো কথা আছে। ধরেন সংবিধানের যে প্রশ্ন, সংবিধানের ক্ষমতা কাঠামোকে পরিবর্তনের যে প্রশ্ন, যেটা মৌলিক সংস্কার আমরা বলছি এনসিপির পক্ষ থেকে, সেটার যে প্রশ্ন, সংবিধানের মৌলিক সংস্কার প্রশ্ন, আমরা যে আর্গুমেন্টটা বারবার দিচ্ছি একেবারে শুরু থেকে, যে সংবিধানের মৌলিক সংস্কার আপনি কোনোভাবে পার্লামেন্টের হাতে দিতে পারেন না। পার্লামেন্টের হাতে দেওয়ার অসুবিধাটা আপনি খেয়াল করেন। বাংলাদেশে যে সংবিধান 72-এর যে সাংবিধানিক বন্দোবস্ত, 72-এর সাংবিধানিক বন্দোবস্ত আপনি পার্লামেন্টের কাছে দিচ্ছেন, বলার জন্য বলছেন না যে এটা পার্লামেন্টের কাছে। কিন্তু আপনি খেয়াল করেন যে পার্লামেন্টের 70 অনুচ্ছেদ বহাল আছে, আপনি তো পার্লামেন্ট সংবিধান সংশোধনী না করলে তো ওই 70 অনুচ্ছেদ এখনো আছে, 70 অনুচ্ছেদ বহাল আছে, 70 অনুচ্ছেদ বহাল আছে। এবং আপনি সংশোধনীটা করতেছেন কিসের বেসিসে? 142 অনুচ্ছেদের বেসিসে। এইখানে এই দুইটি মিলিয়ে যেটা হয়, যে দুইটা মিলিয়ে আপনি যে সংশোধনী করেন, পার্লামেন্টের যত মানুষ নিয়ে আপনি করেন, 2/3 না, একেবারে পার্লামেন্টের 300 এমপি নিয়েও যদি আপনি করেন, এটা হবে দলীয় প্রধানের ইচ্ছার ভিত্তিতে। খেয়াল করেন, এখন বাংলাদেশের 54 বছরের যে আমাদের রক্তাক্ত ইতিহাস, রক্তাক্ত যে অভিজ্ঞতা, এবং এত মানুষের যে ত্যাগ, মুক্তিযুদ্ধ তো আছেই, এটার পর থেকে ধরে এত মানুষের যে ত্যাগ, এরপরে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং আমাদের এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ, এই পুরোটা একজন ব্যক্তির সদিচ্ছার উপরে নির্ভর করবে। ধরে নিলাম পরবর্তী যে একজন ব্যক্তি আসবেন, উনি এটা আসলেই যেটা এই আকাঙ্ক্ষাটা আছে উনি এটাই করবেন। কিন্তু আপনি যদি এটা রেখে দেন আগামীকালকে, এর পরের বার উনি নিশ্চয় সারা জীবন থাকবেন না, পার্লামেন্টের হাতে এটা থাকলো, তাহলে এর পরের বার আরেকজনের কাছে যখন ক্ষমতাটা যাবে, উনি যে এটা রাখবেন, এটার গ্যারান্টি কি? এটা তো গ্যারান্টি থাকছে না। মানে পার্লামেন্টের হাতে এটা রাখা মানেই হচ্ছে আবারও আপনাকে একই অবস্থা, ধরেন 91-তে আপনি ফিরে যান, 3 জোটের যে রূপরেখা, এটা আমাদের বিএনপির সদিচ্ছার উপরে নির্ভর করতে হয়েছে, বাস্তবায়ন হয়নি। 15 ফেব্রুয়ারি নির্বাচন 96-তে, তখনও কিন্তু 29টা কমিশন হয়েছিল,
ওই কমিশনগুলোর ভেতরে সম্ভবত দুইটা কমিশনের প্রধান ছিলেন এখনকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, এবং একটা কমিশনের প্রধান বোধহয় সম্ভবত পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি ছিলেন। তারা যে সুপারিশগুলো করেছিল একটা সুপারিশও তো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। তার মানে হচ্ছে যে এটা আমরা বলি পার্লামেন্টের সদিচ্ছা কিংবা সরকারি দলের সদিচ্ছা, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক বন্দোবস্ত হচ্ছে এরকম, যেটা একজন ব্যক্তির সদিচ্ছা অথবা কুইচ্ছা, যেটাতেই হোক বাকশাল হয়। এখানে আপনার ধরেন চতুর্দশ সংশোধনী, যেগুলো বড় প্রবলেম আমি সেগুলো বলছি, চতুর্দশ সংশোধনী হয় বিচারপতিদের বয়স বাড়িয়ে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারে আমার লোককে নেওয়া, যেটা 2001-06 হয়েছে, এবং একজন ব্যক্তির ইচ্ছাতেই কিন্তু আপনি খেয়াল করে দেখেন সেই সময় যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হচ্ছে পঞ্চদশ সংশোধনীর সময়, ইভেন আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড মানে ওই সংশোধনী সংক্রান্ত যে বোর্ডটা আওয়ামী লীগের ছিল, তারা পর্যন্ত সুপারিশ করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা ঠিক হবে না, এবং কোর্টও বলেছে যে অন্তত আরও 2 টার্ম এটা চলতে পারে। তারপরে তো একজন ব্যক্তির ইচ্ছা এটাকে বাতিল করে দেওয়া গেছে। তার মানে হচ্ছে যে 72-এর যে সাংবিধানিক বন্দোবস্ত, এটা তো এখনো বহাল আছে যদি এই সংবিধানকে আপনি বহাল ধরে নেন। সবাই তো এটাই চেষ্টা করছে যে 72-এর সাংবিধানিক বন্দোবস্তটা ঠিক থাকবে, এটা ঠিক না থাকলে দেশ যেন একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে না? তো এইটা ঠিক থাকলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এই জুলাই চার্টারের ভাগ্য ডিপেন্ড করবে হচ্ছে একজন ব্যক্তির সদিচ্ছার উপরে। ধরে নিলাম যে নেক্সট পার্লামেন্টে এটা যতটুকু আমরা চাই, এনসিপি যতটুকু চাই ততটুকুই পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন করা হলো, এবং পরের বার যদি এনসিপি ক্ষমতায় আসে, এটা রাখবে কি রাখবে না সেটা ডিপেন্ড করবে এনসিপি যাকে প্রধানমন্ত্রী বানাবে তার উপরে এটা ডিপেন্ড, কিংবা এনসিপি যদি একই ব্যাপার থাকে এনসিপির যে দলীয় প্রধান তার উপরে এটা নির্ভর করবে। তার মানে হচ্ছে যে এই যে এত বড় আকাঙ্ক্ষা এবং জনগোষ্ঠীর যে ভবিষ্যৎ প্রশ্ন, এটা কোনো ব্যক্তি কিংবা কোনো দলের ইচ্ছার উপরে নির্ভর করা উচিত না। এই জায়গাটা, সেই কারণে আমরা বলছি যে প্রথম যে ভাষণটা উনি দিয়েছেন এবং পরবর্তীতে উনি একটা ইন্টারভিউর মধ্যেও বলেছেন যে গণভোটের প্রশ্নকে না করে দেয়, ধরেন 6টার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে গণভোট, মানে জনগণ কেন ওই সিদ্ধান্ত নিতে পারবে না? এটা তো জনগণের প্রশ্ন। এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ কি কোনো পার্টি ঠিক করবে কিংবা কোনো গোষ্ঠী ঠিক করবে না কোনো ব্যক্তি ঠিক করবে? জনগণই পাঠিয়েছে। না, পার্টিকে জনগণ পাঠাচ্ছে কি কারণে? আপনি খেয়াল করে দেখেন বাকশাল, চতুর্দশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, কোনোটা করার জন্য পার্টি তাকে ম্যান্ডেট দেয় নাই, তাদের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে এটা ছিল না, কিন্তু পার্টি তো এটা করেছে। তার মানে পার্টির হাতে, পার্টি মানে কি? এটা ব্যক্তি। 70 অনুচ্ছেদ থাকা মানেই হচ্ছে ব্যক্তির হাতে, এটা দলের প্রধানের সিদ্ধান্তের বাইরে কারোর যাওয়ার ক্ষমতা নেই। এটা আমরা সবাই জানি, আমরা এটা বলি না, কিন্তু আমরা এটা সবাই জানি। তার মানে হচ্ছে যে একজন ব্যক্তির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে একটা জনগোষ্ঠীর ভবিষ্যৎ ডিপেন্ড করতে পারে কিনা, এইটা আমাদেরকে ঠিক করতে হবে। এইটুকু যদি আমরা জুলাইয়ের এত বড় রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে এসে আমরা যদি এইটুকু ঠিক করতে না পারি, আমি ধরে নিচ্ছি যে সবাই ভালো মানুষ, কিন্তু যখন খারাপ মানুষরা ক্ষমতায় আসবে তাকে আপনি ঠেকাবেন কি দিয়ে? প্রতিবার আপনি গণ অভ্যুত্থান করবেন? আপনার সিস্টেমেটিক্যালি এটা ঠেকানোর বন্দোবস্ত থাকতে হবে। এটাই আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সিস্টেমেটিক্যালি এই পাওয়ার স্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে। বেসিক ডেমোক্রেটিক জায়গাটা লাগবে। 3 বিভাগ আলাদা থাকবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রেফারির ভূমিকা পালন করবে, আপনি কথা বলার অধিকার দিবেন, এখানে আপনি কোনো ডিজিটাল নিরাপত্তা আইন করতে পারবেন না, এবং পাওয়ার ট্রান্সফারের শান্তিপূর্ণ ব্যবস্থা লাগবে। মানে আপনি পাওয়ারের ইয়েতে আমি ভোট চাইতে গেলে আমার লোকের উপরে আপনি হামলা করতে পারবেন না। আপনি পাওয়ার ট্রান্সফারের জায়গায় এলে আপনি ক্ষমতা কুক্ষিগত করে ধরে রাখতে চাইতে পারবেন না, আপনি রাতের ভোট করবেন না, আপনি ডামি নির্বাচন করবেন না। এইটার সাংবিধানিক বন্দোবস্ত লাগবে। এটা মুখের কথার ব্যাপার না যে না আমি ভালো মানুষ আমি দিয়ে দেবো। এইটার উপরে জনগোষ্ঠীর ভবিষ্যৎ নির্ভর করতে পারে না। দ্যাটস দ্য পয়েন্ট। এই জায়গাতে আলোচনা চলাকালীন অবস্থাতে বিরোধিতার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আলোচনা চলাকালীন অবস্থায় উনি এটা বলতে পারেন কিনা। এটা স্বাভাবিকভাবে আমাদের জন্য উদ্বেগ তৈরি করেছে যে আমরা তো এটা আলোচনা চলতেছে, আলোচনাটা এখনো সেটেল হয় নাই। আগামী 3 দিনও ঐক্যমত্য কমিশনের মিটিং আছে সবগুলো দলের সাথে, এটার মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা সেটেলমেন্ট হবে। আমরা বারবার বলছি যে জুলাই চার্টারটা হয়ে যাক, ঘোষণাপত্রটা হয়ে যাক, বিচারের একটা মিনিমাম আমরা একটা কনসেনসাসে আসি যে এটা ঠিক আছে চলতেছে, দেন নির্বাচনের তারিখ ঘোষণা করাতে এটা একটা 1-2 ব্যাপার। এর আগে আমরা যে জিনিসটা বলেছি যে যেহেতু নির্বাচন কমিশনটা নতুন, একেবারে পুরনো রাজনৈতিক কাঠামোর সব কিছু বহাল আছে, প্রশাসন পুলিশ সহ সব কিছু বহাল আছে, এবং প্রশাসন পুলিশ সহ ইভেন নির্বাচন কমিশনের কারোরই কিন্তু নির্বাচন পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই, গত 15 বছরের কোনো নির্বাচন হয়নি, তাহলে আপনি তো তার ফিটনেস টেস্ট করতে হবে। সেই জন্য আপনি 1-2টা নির্বাচন দেন, স্থানীয় সরকার নির্বাচন, 4-5টা সিটি কর্পোরেশন নির্বাচন দিলে কোনো অসুবিধা নাই তো। এটা দেন, দেওয়ার পরে ফিটনেস টেস্টটা চেক করে তারপরে মেন নির্বাচনে যান। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যে 2022 সালের শেখ হাসিনার করে দেওয়া যাওয়া যে আইন, ওই আইনের বলে কিন্তু নির্বাচন কমিশন গঠন হয়েছে। এখন ওই আইনকে তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বয়ং উনি বলেছিলেন এটা বাকশালী আইন, তাহলে ওই আইনের অধীনে এখন আপনি কেন নির্বাচন কমিশনকে গঠন করলেন এবং কেন এটাকে নিয়েই কন্টিনিউ করতে চান? চলুন ওটাকে রিফর্ম করি। নির্বাচন কমিশন সংস্কার কমিশনও তো প্রস্তাব করেছে।
ধন্যবাদ। আমরা একটু মোস্তফা কামাল আপনার কাছে জানতে চাই ওই একই প্রসঙ্গ একটু অন্যভাবে, যে ওই বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে এনসিপির যে সুসম্পর্কের কথা সবাই আমরা জানি বা সবাই জানে, সেই সুসম্পর্ক কি এই বিরোধিতার পর বহাল থাকবে? কি মনে হয় আপনার? নমুনা বলছে বহাল থাকবে, কেন? আলামত যেটা বলছে আমি একটা একটা করে বলি। ফরিদুল হক যেটা বলেছেন কথা বদলের কথা প্রধান উপদেষ্টার, তো সময়ের প্রেক্ষিতে সকাল সন্ধ্যা বা মাঝে একবার দুপুরে বা লাগলে রাতে আরেকবার দিনে 4 কিসিমের কথাও যে হয় বা হতে পারে আমরা গত কয়েকদিন কিন্তু দেখছি। যেমন এনসিপির ক্ষেত্রে তাদের একটা ঘোষণা ছিল স্পষ্ট যে আমরা কোনো দলের লেজুর হব না, শুনতে কিন্তু ভালো লেগেছিল। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেছে পরিস্থিতির অনিবার্যতা হোক, ডিমান্ড হোক, আবেদন হোক, তারা লেজুর মানে লেজ হবে না, তারা মাথা সহ হয়ে গেছে, তারা নিজেরাই একটা দল গঠন করে ফেলেছে। অর্থাৎ লেজও তাদের, মাথাও তাদের। না, রাজনৈতিক দল তো তারা গঠন করতেই পারে। করতেই পারে, এই যে ই প্রত্যয় দিয়ে বলছে করতেই পারে, কিন্তু তার আগ পর্যন্ত বলেছিল করব না, সেটাও কথা। পরে যেটা করেছে এটাও কথা। তবে তাদের তো আবেদন আছে বাজারে, এটাও তো সত্য। পরিচ্ছন্ন আবেদন আছে, মায়া আছে তাদের প্রতি, স্নেহ আছে। তো ওই মর্যাদা কিন্তু তারা গত কিছুদিন রাখতে পারেন নাই। তারা যেভাবে জোর গলায় বিএনপি বা অন্য অন্য দলের দুষ্কর্মগুলো সামনে নিয়ে আসতে পেরেছিলেন, সেটা কিন্তু একটু সাহসের বিষয় ছিল, অবশ্যই সাহসের বিষয় ছিল। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল তাদেরও কারো কারো বিকাশে বড় অভিজ্ঞতা, কারো কারো ক্যাশে বড় অভিজ্ঞতা, কারো কারো নগদে বড় অভ্যস্ততা। অর্থাৎ নমুনাটা কিন্তু ভালো হলো না। এটা কিন্তু কোনো ব্যক্তির দোষ নয়, পদ্ধতির দোষও নয়। যেটা ফরিদুল হক বারবার বলছিলেন সংবিধানের কথা বা আমাদের বিধিবিধানের কথা, আমাদের সংবিধানে কোথাও কোনো সমস্যা নেই, বিধিবিধানেও কোনো গোলমাল নেই। সমস্যাটা বাঁধাচ্ছি আমরা ব্যক্তিরা এক একজন। যেমন শেখ হাসিনা যেভাবে ফ্যাসিস্ট হয়েছেন, এরকম ফ্যাসিস্ট হওয়ার সুযোগ তো বেগম খালেদা জিয়ারও ছিল। 2001-এ তিনি যেই জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছেন, তিনি তো ওটা হননি। এরকম ফ্যাসিস্ট হওয়ার সুযোগ তো জিয়াউর রহমানেরও ছিল, তিনি তো ওটা হননি। বরং তিনি বহুদল বহুমতকে প্রাধান্য দিয়েছেন। আবার শেখ হাসিনা যেটা করেছেন, এটা সংবিধানে কোথাও লেখা আছে অথবা হতে পারবে না এরকম কোনো বিধান আছে? কোনোটাই নাই। এটা যার যার মনোজাগতিক বিষয়। কিন্তু এর মধ্য দিয়ে যেটা ভরসার জায়গা ছিল এনসিপি, আমি ব্যক্তিগতভাবে মনে করি গণমাধ্যমের কর্মী হিসাবেও, যে আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা চর্চা ছিল, মন্দ চর্চা, কথা দিয়ে কথা না রাখা, নির্বাচন এলে এক কথা বলা, পরে আরেক কথা বলা, মুখে একটা বলা, কাজে গিয়ে আরেকটা করা। এনসিপি অর্থাৎ যারা নতুন দল, আমরা তাদেরকে ছাত্র অথবা শিক্ষার্থী বলতে বেশি পছন্দ করতাম, তো তারাও যেভাবে নিজেদেরকে একটা পতনের জায়গায় নিয়ে গেছে, আদর থেকে ছুটে গেছে। আবার তারা একে একে প্রধান উপদেষ্টাকেও কিন্তু বিব্রত করে ফেলছেন। একদিকে তথ্য হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদেরকে আদর করেন, স্নেহ করেন, মাস্টার মাইন্ড মনে করেন। এটা আদর, স্নেহ, এটা তারা অস্বীকারও করতে পারবেন না। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখলাম তারা এরই মধ্যে 3-4 ভাগ। তাহলে প্রধান উপদেষ্টা যিনি অভিভাবক বা যে সরকারটা আছে অন্তর্বর্তী সরকার, তাদের কিন্তু একটা দায়িত্ব ছিল তারা যেন বিভক্ত না হয়। তাদের মধ্যে এর মধ্যে 2-3 ভাগ। এটা কিন্তু দুঃখজনক। অভিভাবকত্ব থাকলে ইনট্যাক্ট রাখা যেত তাদেরকে। এই গেল একদিক। দ্বিতীয় দিক দেখেন, তারা নানান জায়গায় সমালোচিত হচ্ছে। কোথায় সমালোচিত হচ্ছে তারা? কি একটু বিষয়ে? আগে কয়েকটা বললাম, অর্থনৈতিক বিষয়ে সমালোচিত হচ্ছে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, যেটা প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু এই পর্যায়ে যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন অথবা ব্যক্তিগত কর্মচারী 15 বছর 7 মাসে ইনকাম করেছে 400 কোটি টাকা। আর তাদেরই একজনের এপিএস 9 মাসে ইনকাম করেছে 300 কোটি টাকা। তাহলে আপনার ঐকিক নিয়মের অঙ্কে দেখেন খুব একটা গোলমাল কি হয়েছে। বা আমরা যে বন্দোবস্তর কথা বলছি, এটা কি কোনো বন্দোবস্ততে পড়ে? অর্থাৎ স্বভাবে বৈশিষ্ট্যে কেউ কারো চেয়ে খুব একটা কম নয়। তো এটা কেন হলো? তাদের কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না। তারা তো পরিচ্ছন্ন। এবং এবারের আন্দোলনে তাদের যেই অংশীজনরা, নাম উল্লেখ না করেই বলি, বেশিরভাগই মেধাবী, দুর্দান্ত মেধাবী, এবং বেশিরভাগই মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা, খুব আদরের দুলাল নয় কেউ। এতে করে তাদের প্রতি তো আমাদের একটা আদরের পাশাপাশি বিশ্বাসও জন্মেছিল, আস্থাও ছিল। কিন্তু গত কিছুদিনে স্বাভাবিকভাবে তথ্য আসে যে কে আগে মেসে থাকতো, সিট ভাড়া কত ছিল,
এখন কোথায় অ্যাপার্টমেন্টে থাকে। আগে 6 নম্বর বাসে চড়ার মতো ক্যাপাসিটি ছিল না, এখন প্রাডো গাড়িতে চড়ে। এসব অভিযোগ কিন্তু আপনারা আবার অস্বীকারও করতে পারছেন না। অবশ্য জবাব দিচ্ছেন, জবাব দেওয়া উচিত। আবার সংখ্যায় গুনলে আপনাদের অনেকে এরকমটা করে তা কিন্তু নয়, হাতে গোনা 5-7 জন। আপনি নির্বাচনের কথা বলছেন, ছোট্ট একটা উদাহরণ দিই যে নির্বাচনের আন্তরিকতা। আপনারা একটা পর্যায়ে বললেন যে হাত পাকানোর জন্য, একটু অভ্যস্ত হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দিলে ভালো হয়। যুক্তি আছে যে হাত পাকানো, অভ্যস্ততা অনুশীলন করা, বাড়ির কাজ করা, হোমওয়ার্ক করা। এই ফাঁকে দেখা গেল আপনারা কিছু কাউন্সিলরের সাথে বসে গেলেন কোনো এক রাতে। কোন কাউন্সিলর? যারা আওয়ামী লীগের অত্যন্ত চিহ্নিত ফেসিস্টের অন্যতম সহযোগী বা সারথি বা সঙ্গী। পরবর্তীতে আপনারা দুঃখ প্রকাশ করলেন যে এটা ঠিক হয়নি। মাঝপথে কয়েকদিন আওয়াজ দিলেন যে না, স্থানীয় সরকার না হোক, তাহলে ছাত্র সংসদ নির্বাচনটা শুরু হয়ে যাক বিভিন্ন জায়গায়, এটাও ভালো হবে। এটা মাঝে মধ্যে কিন্তু একটা হাইপ তোলা হচ্ছে। এরপরে একটা উদাহরণ দেই, এই নির্বাচন কমিশনের হাতে এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। তো তাহলে তাদেরকে আমরা কিন্তু ইনটেক্টও রাখতে পারলাম না। কিভাবে সেটা? সেটা আস্ত ঢাকার অর্ধেক নিয়ে, অর্থাৎ ঢাকা দক্ষিণের ওখানে নির্বাচন নয়, শুধু একটু শপথ পড়ানো। নির্বাচন কমিশনের কাজ ছিল শুধুই প্রজ্ঞাপনটা জারি করা। সেটা তো করেছো তারা। তারা করেছেও। আবার ওখানে আদালত টেনে আনা হলো, তারাও ফয়সালা দিয়ে দিয়েছে। তাহলে এখন বাকি কাজ কি? শুধু শপথ। এই শপথের কাজটুকু কার? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সরকারের, আর বিশেষভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখলাম? যারা একটি শপথে পড়াতে পারে না, অথবা শপথ পড়ানোর চেয়ে না পড়ানোর জন্য তাদের ব্যতিব্যস্ততা অত্যন্ত বেশি, জটিলতা পাকানো হচ্ছে, হাতে ধরে জটিলতা পাকানো। অর্থাৎ একটা ঘামাচিকে উল্টা পাল্টা খোঁচা দিয়ে এটা বিস্ফোরণ করে দিলেন আপনি, জনদুর্ভোগ তৈরি করলেন। এর মধ্যে আবার এনসিপির পার্টিসিপেশন আছে, এটাও এর মধ্যে প্রমাণিত। তো বিষয়টা তো সুন্দর হলো না। জরুরি ছিল না এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা। তো সেটার মধ্য দিয়ে এই প্রশ্ন স্বাভাবিকভাবে বিএনপি যেটা মাঝে মধ্যেই করছে, বা আমরাও সমালোচনা করছি যে বিএনপি এত কড়া কথা বলে কেন। তো বিএনপি তো তার জায়গা থেকে ভয় পাচ্ছে যে যারা একটি শপথ নিয়ে এই তালবাহানা করছে, তারা 300 আসনের নির্বাচন নিয়ে কি যেন না করে। ওই ভয় জায়গা কিন্তু অন্তত বিএনপির জন্য খুবই স্বাভাবিক। তারা ঘর পড়া গরু, তারা এই নমুনাগুলো আগেও দেখেছে। এরপরে আসেন আপনি একদম নিষ্ঠুর এক বাস্তবতা। আমরা সংস্কার সংস্কার এখন বলি, এসি রুমে বসে বলি, আরামে বলি। বিএনপি সংস্কারের কথা বলে রেখেছে আরো 3 বছর আগে। তাও কখন? যখন রাস্তায় দাঁড়ানোর অবস্থা তাদের নাই, তাদের অফিসটা তালাবদ্ধ। আপনি ভাবতে পারেন চোখে চোখ রেখে সংস্কারের কথা বলা ওই সরকারটাকে। তাহলে অন্তত কোনো ব্যক্তি যদি নিজে নিজেরে মনে করে যে আমার সংশোধন হওয়া দরকার, আমার সংস্কার হওয়া দরকার, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো আবার যেভাবে আপনি এখন তামিল করতে চাচ্ছেন, আরোপ করতে চাচ্ছেন, আরোপ করে তাদেরকে দিয়ে ওয়াদা দেওয়াতে চাচ্ছেন, এটা শোভনীয় নয়। যে আপনি কি পছন্দ করেন কি করেন না একটু টিক দিয়ে দেন, আমরা একটু জনগণকে দেখিয়ে দেব, এটা কিন্তু শোভনীয় নয়। কিছু বিষয় হিডেনে রাখতে হয়, হিডেনে রাখার একটা অভ্যাস দরকার আছে, অন্তত রাজনীতিতে। কিভাবে সেটা দেখেন, আমাদের হাসনাত অর্থাৎ তাদের যেই নেতা একটা গোলমাল পাকালেন একবার, হয়তো বা তার সাথে কারো কথা হয়েছে, তিনি আসে এটা বাইরে বলে দিলেন। আবার একজন উপদেষ্টা এখনও আছেন, অর্থাৎ স্থানীয় সরকার যে উপদেষ্টা, তিনি একটা ভিডিও ছেড়েছেন বাজারে। একদিকে তিনি উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় শপথবদ্ধ যে রাষ্ট্রের কোনো নিরাপত্তা গোপন তথ্য তিনি ফাঁস করবেন না, কিন্তু তিনি বাজারে ছেড়ে দিলেন কার কার সাথে তাদের কথা হয়েছিল। তৃতীয়ত উদাহরণ দেখেন আপনি, কি বিব্রতকর অবস্থা, তারা কিভাবে প্রধান উপদেষ্টাকে একটা বাজে অবস্থায় ফেলে দিচ্ছেন। সাংবিধানিকভাবে ওনার রাগ করার সুযোগ নাই, অনুরাগ বিরাগের বশবর্তী হওয়ার কোনো সুযোগ নাই, শপথবদ্ধ তিনি। কিন্তু তিনি একটু অভিমান করেছেন, পদত্যাগ করতে চেয়েছেন। এই তথ্যটা আমাদেরকে কে জানিয়ে দিলেন? তার প্রেস উইং থেকে নয় কিন্তু, বা সরকারের কোনো অংশ থেকেও নয়, এনসিপি নেতাকে দিয়ে। তো এতে একদিকে আদর বোঝা গেল এটা, নাকি আপনি কোনো তথ্য ফাঁস করলেন? যদি সত্যি আপনার কাছে বলে থাকে, প্রেসকে বলার জন্য কি বলেছে আপনাকে? আপনি তো জানিয়ে দিলেন। বলতেও তো পারে। হ্যাঁ, যদি বলে থাকেন তাহলে এটার তো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল যে আপনি কি কি কারণে আপনি একটু অভিমান করেছেন, রাগ করেছেন। আমরা ওইটার ব্যাখ্যা কিন্তু এখনো পাইনি। আবার যদি বলেও থাকেন তাহলে তাদের প্রতি একটা আদর আছে, তাহলে ওই আদরটা কন্টিনিউ থাকছে না কেন? তাদেরকে একটু ডাক দোহাই দিচ্ছেন না কেন? তাদের ভুল ত্রুটি শুধরে দিচ্ছেন না কেন?
তারাও আবার বলতে বলতে এখন এসে দেখেন প্রধান উপদেষ্টার সপ্তাহের ব্যবধানে কি কথার তারতম্য হচ্ছে সেটা বলছেন। সেটা এক ধরনের সাহসিকতা, কারণ এই প্রজন্মের এই সাহসিকতাটা আছে। অভিযোগ আসলেও তারা অভিযোগেরও জবাব দেন, কিন্তু যোগ ফলে সর্বসাকুল্যে কি এটার ফলাফল ভালো দাঁড়াচ্ছে? মেসেজটা কি ভালো যাচ্ছে? আদরটা কি কন্টিনিউ থাকছে? স্নেহটা থাকছে? সেই সাথে সংশয় তৈরি হচ্ছে। সর্বশেষ আজকে বিএনপির পক্ষ থেকে হঠাৎ করে দুদিন পর আজকে দেখেন একটা কঠিন কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে। সরকারকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের সাংবিধানিক একটা বৈধতার প্রশ্ন কিন্তু আছে। এটা কেন মনে করিয়ে দেয়া? নিশ্চয়ই তাদের কাছেও কোনো তথ্য আছে, অথবা তারাও প্রয়োজনের তাগিদ বোধ করেছেন যে একটু মনে করিয়ে দেয় বিষয়টা। এমন না যে বিষয়টা গোপন, কেউ জানে না, কিন্তু ওই বিষয়টা আবার একটু মনে করিয়ে দেওয়ার অর্থটা কি? যে আবারও বোধহয় একটু একটু গোলমাল হচ্ছে। যেই একটা স্বস্তি এসেছিল, ওই স্বস্তির মধ্যে সম্ভবত আবারও একটু একটু করে টোকা পড়া শুরু হয়েছে। জামাত যে ভাষায় কথা বলছে, আবার বিএনপি যে ভাষায় জবাব দিচ্ছে, এটা কিন্তু সুন্দর হচ্ছে না। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এগুলো করে প্রতিনিয়ত আপনারা কিন্তু অনিরাপদ হচ্ছেন। একটা কথা কেন একটু মনে করিয়ে দিতে হয়, যেন ভুলে না যান, বারবার মনে করতে হবে। যিনি প্রধানমন্ত্রী, দাপটশালী প্রধানমন্ত্রী ছিলেন, নিজেও নিজেরে অথবা তার দলের লোকেরা যদি ওনারা আয়রন লেডি বলতেন, উনি খুশি হতেন। বাংলা তর্জমা কিন্তু বড় বাজে আয়রন লেডির, কিন্তু তিনি খুশি হতেন এটাতে। তিনি, ওনার একটা অডিওতে নিশ্চয়ই আপনিও শুনেছেন যে শুনলাম সমন্বয়কদের একটাই নাকি বিয়ে করছে। ল্যাঙ্গুয়েজটা এরকম, ওর শ্বশুর বাড়ির খবর নাও। অর্থ কি? আপনার বাপের বাড়িও নিরাপদ তো নয়, আপনার শ্বশুর পক্ষকেও নিরাপদ আর রাখছেন না। এই মেসেজ তো আপনাকে নিতে হবে। সেই জায়গায় আপনি নতুন করে আবার শত্রু পয়দা করছেন, বিএনপির সাথে সংঘর্ষে যাচ্ছেন। তো এটা আপনাদের জন্য কিন্তু নিরাপদ না, আমাদের জন্য অস্বস্তিদায়ক না। ধন্যবাদ। আমরা একটু ফরিদুল হক, আপনার কাছে অন্য একটা বিষয় যেতে চাই যে আপনাদের দলীয় অবস্থান কি এই যে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের যে ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার, আপনাদের দলীয় কোনো অবস্থান স্থির করেছেন বা নির্ধারণ করেছেন, বা দলীয় ফোরামে এটি নিয়ে আলোচনা হয়েছে? না, করিডোরের ব্যাপারটা যেটা হয়েছে যে করিডোরের ব্যাপারে সরকার নিজেই তো আসলে স্থির না, তারা কি দিবে না দিবে এটা একবার এক এক কথা বলেছে। সো করিডোর হোক, এইড হোক, যাই না, হোক, সরকার দেবে কি দেবে না সেটা না মানে ভিন্ন। তারা কি বিষয় নিয়ে আলাপ করছে কিংবা করছে না, এই কোনোটাই তো আসলে তারাই স্থির না। ইভেন পরবর্তীতে জাতিসংঘের একজন প্রতিনিধি এসে উনিও বললেন যে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই ধরনের কোনো বিষয় তারা অন্তত জানেন না। তো এটা আসলে এখন কি বলবো, যে আলাপ করাটাই আসলে বাহুল্য। কিন্তু কেন এই জিনিস সবার আগে সর্বপ্রথম ডিসক্লোজ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তো আমার কথা হচ্ছে যে যেটাই হোক সেটা সবার সাথে আলাপ করে দিতে হবে, এটা আমাদের অবস্থান একদম পরিষ্কার। আমরা এটা বলেছি একদম পরিষ্কারভাবে, যাই হোক এটা আলাপ করে দিতে হবে, আলাপ করে করতে হবে। আপনাদের অবস্থান আলাপ করে করতে হবে, এটাই আমাদের অবস্থান, যে সবার সাথে আলাপ করে করতে হবে, আপনি যাই করেন। এইটা আমরা পরিষ্কারভাবে এটা বলেছি। আর বন্দরের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আমি খুব পরিষ্কারভাবে মানে আমি বুঝতে পারিনি যে কেন এরকম ঘটনাটা এইভাবে বিচ্ছিন্নভাবে আসলো। সেটা হচ্ছে যে বন্দরের যে টার্মিনালগুলো নিয়ে আলাপ হয়েছে, অনেকগুলো টার্মিনাল আমি যতদূর জানি, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, যেটা আগে থেকে অনেকগুলো বিদেশি কোম্পানির কাছে দেওয়া ছিল। এটা এমন না যে নতুন করে এই টার্মিনালটাই দেওয়া হচ্ছে, এটা আগে থেকেই দেওয়া ছিল। তখন এটা নিয়ে কেউ আলাপ করেছে বলে আমার জানা নেই, কিন্তু তার মানে তখন করেনি বিধায় এখন করা যাবে না, ব্যাপারটা তা না। কিন্তু পারসেপশনটা এমনভাবে ক্রিয়েট হলো যেন এখনই এটা আসলে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার এখানে এটা একটা পারসেপশন হলো। আমাদের এখানে হয় কি, যখন আমরা বিরোধিতা করি খুব প্রবলভাবে বিরোধিতা করি, আবার যখন এটাকে ডিফেন্ড করি খুবই ন্যাংটাভাবে ডিফেন্ড করি। কিন্তু এটাকে যখন ডিফেন্ড করা হলো সরকারের পক্ষ থেকে, সেটাও খুব বাজেভাবে ডিফেন্ড। ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে যেটি হচ্ছে, আমি যতদূর জানি যে এটি আগের সরকারের আমলেরই উদ্যোগ, যেহেতু আগের সরকারের কোনো কিছু মুখে নেওয়া যাবে না, মানে খারাপটা নেওয়া যাবে, ভালোটা নেওয়া যাবে না। বা ভালো বলতে আমি এটাকে অ্যাডমিট করছি না যে সেটা ভালো হবে, বাট এই সরকার যখন জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, তার মানে নিশ্চয়ই তারা ভালোই ভেবেছেন। তো সেই প্রেক্ষিতে বলছি যে ভালোটা যখন এসছে তখন আর ওই নামটা নেওয়া যাবে না। এই জন্য প্রচারটা এরকম হচ্ছে যে এই গভর্নমেন্টই দিতে চাচ্ছে। না, ব্যাপারটা তো তা না, এটা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারই ছিল। আর একটা হচ্ছে যে আগে থেকে অন্য আরো আমি যতটুকু জানি আর কি, আমি পরিষ্কার না, যতটুকু আমি জানি যে অন্য টার্মিনালগুলোতেও বিদেশি কোম্পানির সাথে অ্যারেঞ্জমেন্ট, মানে তারা পরিচালনা করছে, এরকম ঘটনাগুলো আগে থেকেই চলছে।
তো এইখানে আর পৃথিবীতে বন্দর বিদেশি কোম্পানি পরিচালনা করে এরকম ঘটনা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা পৃথিবীতেই এটা আছে। আমাদের তো সারা পৃথিবীতে টার্মিনাল তো অলরেডি জাপানকে সারা পৃথিবীতে এটা, বাংলাদেশে অলরেডি দেওয়াই এটা আছে, কিন্তু এটা এমন ভাবে সামনে আসলো, এটা হচ্ছে গিয়ে খুব যেন একেবারে কি একটা ঘটে যাচ্ছে, এটা একটা ব্যাপার। এবং এটাকে যেটা ওইটাও আমি বলবো যে ওইটাও ব্যাপার না, কারণ স্বাভাবিকভাবে আপনি যখন দায়িত্বে থাকবেন আপনার উপরে চাপ আসবে, অ্যাটাক আসবে, আপনি এটাকে কিভাবে মোকাবেলা করছেন, কিভাবে ডিল করছেন, এটা গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে যেটা যেভাবে ডিল করা হলো ওইটা আসলে খুব খারাপ ছিল আমি বলবো। হ্যাঁ, ওইটা আসলে খুব খারাপ ছিল, বিশেষ করে প্রেস অ্যাডভাইজার উনি সম্ভবত একটা টক শোতে গিয়ে যেভাবে আমি নিজে দেখেছি ওই টক শোটা, আমার কাছে মোটেই এটা মানে দায়িত্বশীল জায়গা থেকে এরকম উনি করতে পারেন না। আমরা ধরেন পলিটিক্যাল রাজনৈতিক কর্মী হিসেবে আমরা যতটুকু দায়িত্ব নিয়ে কথা বলি, মানে সবসময় পারি কিনা আমি বলতে পারবো না, এটা মানুষ নির্ধারণ করবে, কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব না, আর রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে কি হয় যে আমি আসলে আমার দলের দায়িত্ব নিচ্ছি, আমার রাজনীতির দায়িত্ব নিচ্ছি, আমার একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর দায়িত্ব নিচ্ছি, এবং অন্যার একটা রাজনৈতিক দল আমার প্রতিদ্বন্দ্বী, তা আমি হয়তো বা তার দায়িত্ব নিচ্ছি না, কিংবা তাকে আমি পারলে প্রতিরোধ করতেছি, কিন্তু রাষ্ট্রের দায়িত্বে আমি যখন যাই তখন কিন্তু আমি কোনো দল কিংবা গোষ্ঠীর না, আমি তো সবার, রাষ্ট্র তো সবার ট্যাক্সের পয়সা রাষ্ট্র চলতেছে, তো তখন আসলে এই ধরনের দায়িত্বশীল আচরণ করার ক্ষেত্রে আসলে মানে করা ঠিক কিনা, তো এই জায়গাটা মানে ওইটাই আমি মনে করি সমস্যাটা তৈরি হয়েছে, মানে সরকারের দিক থেকে আসলে সমস্যাটা তৈরি করছে। এটা অত বড় ইস্যু ছিল না, এটাকে আসলে নন ইস্যুকে ইস্যু করা হয়েছে। নন ইস্যুকে ইস্যু করার মধ্যে দিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশে এই সমস্যাটা বারবার হয় যে নন ইস্যুকে ইস্যু করা হয়, ইস্যু করে আপনার যেটা মেইন এজেন্ডা সেটা হারায় যায়। বাংলাদেশের মেইন এজেন্ডা কি গত 10 মাসে কিংবা গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মেইন এজেন্ডা কি? বাংলাদেশের মেইন এজেন্ডা হচ্ছে বিচার এবং সংস্কার। আপনি খেয়াল করেন যে এবং বিচার এবং সংস্কারকে পেছনে ফেলানোর জন্য বারবার বিভিন্ন রকম ইস্যু তৈরি করা হয়েছে এখানে, এবং আমি বলবো যে অতিমাত্রায় নির্বাচনের কথা বলা, এটাও আসলে এটাকে পেছনে ফেলা, মানে অ্যাজ ইফ যেন যে নির্বাচনটা হয়ে গেলেই সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম না ব্যাপারটা। আমরা তো কখনো নির্বাচনের বিরোধিতা করিনি, এবং আমাদেরকে বারবার এই ফ্রেমিং করার চেষ্টা করেছে যে আমরা অ্যাজ ইফ নির্বাচনের বিরোধিতা করছি। মানে আমরা ঠিক আছে, আমাদেরকে আদর করে, আমরা ছোট, এটা ঠিক আছে, কিন্তু ছোট বলেই সে সব বুঝবে না সেটা না। আমরাও বাস্তবতা বুঝি, তো যে বাস্তবতা বুঝলে একটা নির্বাচন আসলে আমাদের পক্ষে কতদিন পাইলে কতটুকু করা সম্ভব এটা তো আমরা বুঝি, এটা আমরা একেবারে না, মানে ওইরকম না, কিন্তু এবং আমরা একেবারে জোর করে সব কিছু করে ফেলতে চাই ব্যাপারটা তা না, তাহলে তো আমরা জোর করে অনেকগুলো কাজই করতে পারতাম। আমরা তো সবাইকে সম্মতিতে নিয়েই কথা করার চেষ্টা করেছি। আরেকটা কথাই যে মোস্তফা কামাল ভাই বললেন যে বিএনপিকে শত্রু, মানে এটা শত্রুতা কেন হবে? ধরেন শেখ হাসিনা যেভাবে সমন্বয়কদেরকে মেরে ফেলতে চাইবে, কিংবা সমন্বয়কদের শ্বশুরবাড়ির লোকদেরকে মেরে ফেলতে চাইবে, বিএনপি কেন এটা করবে? বিএনপি আমরা তো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তো এই ফ্যাসিস্ট শক্তিকে হারাইছি, তাহলে আমাদের সাথে রাজনৈতিক বিরোধিতা থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো রাজনৈতিক বিরোধিতা তো তখনও ছিল, এখনো আছে। রাজনৈতিক বিরোধিতা থাকার কারণেই তো আমরা বিএনপি করতে যাইনি, বাংলাদেশের একটা বড় তরুণদের একটা বড় অংশ তো বিএনপি করতে যায়নি, এখনো করে না, তারা ভবিষ্যতেও করবে না। আমি শুধুমাত্র বিএনপি করলেই কি আমার পলিটিক্যাল রাইট থাকবে? বিএনপি না করলে কি আমার পলিটিক্যাল রাইট থাকবে না? বাংলাদেশের সব মানুষকে কি বিএনপি করতে হবে? নিশ্চয়ই না। এটা তো আসলে আওয়ামী লীগ শেখ হাসিনা ভেবে চিন্তা করতো যে সবাইকে আওয়ামী লীগ হতে হবে। তো বিএনপিও যদি এইভাবে আসলে বিএনপি ভাবে, এটা আমি মনে করবো বিএনপির জন্য ক্ষতি হবে। বিএনপি যেভাবে ধরেন মনে করেন যে যেটা ওনারা করলেন, যে একটা নির্বাচনের ইস্যুকে দিয়ে ওনারা 26টা দলকে বলাইলেন যে ডিসেম্বরে নির্বাচনটা লাগবে, তাহলে কি হলো? বাকি যে 25টা দল, আপনি খেয়াল করেন জনগণের সামনে এই 25টা দলের ক্রেডিবিলিটি কি? তারা তো এখন বিএনপির ABCD হইল, হয়তোবা তাদের অনেকেরই ক্রেডিবিলিটি আছে, তারা ভবিষ্যতে বড় রাজনৈতিক দল হতে পারতো, এটা হতে পারতো। তাহলে আপনি যখন এটা করে ফেললেন তাহলে কি হলো? আপনি তো আপনার বিরোধীকে কমিয়ে ফেলে সব যদি আপনি এক জায়গায় করে ফেলেন, তাহলে ডেমোক্রেসি কোথায় এক্সিস্ট করে? কথা বলতে দিতে হবে তো মানুষকে। আপনি মেকি হলেও বিরোধিতা তৈরি করেন। জিয়াউর রহমান যেটা করেছিলেন, জিয়াউর রহমান কিন্তু অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া দলকে উনি অ্যাক্টিভ করে দিয়েছিলেন, সেটা কতটুকু ভালো কতটুকু মন্দ সেটা ভিন্ন আলাপ। আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা তো জিয়াউর রহমান, তাহলে আপনি কেন সব দলকে আপনার পকেটে নিয়ে যাচ্ছেন? এটা তো ঠিক হচ্ছে না। আপনি কেন সকল কিছুকে আপনার পক্ষে নিতে চাচ্ছেন? জুডিশিয়ারিকে আপনি যেভাবে দখল করছেন, ব্যুরোক্রেসিকে যেভাবে দখল করছেন, আপনি পুলিশকে যেভাবে নিজের মতো করে চালাতে চাচ্ছেন, আপনি মিডিয়াকে যেভাবে কন্ট্রোল করতে চাচ্ছেন, এটা তো আমরা ভেতর থেকে সবটা পাবলিকলি বলতে না পারলেও আমরা তো ভেতর থেকে জিনিসটা কম বেশি জানি। এইটা করলে আসলে কি হবে? এত বড় সিস্টেমকে যদি আপনি হজম করতে চান, অত বড় পেট কি আপনার আওয়ামী লীগের মতো আছে? আপনি এটা হজম করতে পারবেন? খুব দ্রুত যে উগরে দিবেন না, সেটার গ্যারান্টি কি? আমরা তো বিএনপির শত্রু না, আমরা বরঞ্চ মনে করি যে এনসিপি আজকে যেটা বলতেছে এটা বিএনপির বলা দরকার, এনসিপি এটার পেছনে থাকার কথা, বিএনপির এটা নেতৃত্ব দেওয়ার কথা। কারণ এই যে 31 দফা সংস্কারের কথা আপনি বলছেন, এই 31 দফা 7 নম্বর দফায় বলা আছে যে 22 সালের যে নির্বাচন কমিশনের আইন, এই আইনে নির্বাচন কমিশন গঠন হইতে পারবে না, তারা নতুন আইন করার কথা। তাহলে এখন আপনি ওখানে কেন স্ট্রিক্ট করতেছেন? আপনি আপনার একটা সিম্পল দফাই মানতেছেন না, বাকিগুলো সে কিভাবে মানবে?
আমরা কিভাবে তার উপরে আস্থা রাখবো? যে আমাদের হাতে সময় কম, আমরা একটু মোস্তফা কামাল আপনার কাছে একটি জিনিস জানতে চাই, খুবই সংক্ষেপে বলবেন, আমার হাতে খুবই সময় কম। ওই বন্দর এবং করিডোর বিষয়ে বিএনপির বক্তব্য আমরা জানতাম, তারা এটিতে স্পষ্টভাবে বিরোধিতা করেছে। তো লন্ডন বৈঠকে কি এইটা নিয়ে কোনো মিউচুয়াল হয়েছে, আপনার কি মনে হয়? এই নিয়ে মিউচুয়ালের সম্ভবত খুব একটা অবকাশ রাখে না। প্রথমত বিশেষ করে করিডোরের বিষয়টা ছিল অবান্তর। ভারতীয় একটি মধ্যম মানের গণমাধ্যমে এ সংক্রান্ত একটা সংবাদ এসেছিল, সেটাকে পুঁজি করে অথবা ভর করে অথবা সত্য ধরে নিয়ে আমাদের একজন উপদেষ্টা বলেই ফেললেন যে সিদ্ধান্ত হয়ে গেছে। না, সেইটা আচানক তো আর উনি কথাবার্তা। বলেননি, সিদ্ধান্ত যখন হয়েছে তা উনি সরকারের কথাই বলেছেন। কিন্তু পরক্ষণে আরেকজন উপদেষ্টা বললেন যে না, এই ধরনের কিছু হয়নি। পরবর্তীতে জাতিসংঘের একজন কর্মকর্তা এসে বললেন যে এইসব আলোচনা গত এক সপ্তাহ ধরে যেগুলো হয়েছে ওগুলোর কোনো বেসিক নাই। তাহলে যেটার বেসিক নাই ওইটা নিয়ে আমাদেরকে একটা সপ্তাহে ব্যস্ত রাখলেন। তো ওই সময়টা নির্বাচন নিয়ে একটু তর্ক হলেও তো ভালো হতো, মন্দ কি? সংস্কার নিয়ে আরেকটু কথা হতো, বিচার প্রক্রিয়াটা আরও একটু এগিয়ে যেতে পারত। তো দেখা গেল আমরা ফরজের দিকে থাকলাম না, সুন্নতলা নফলও না, কোনো ক্রাইটেরিয়াতে যেটা পড়ে না ওইটার মধ্যে আমরা ব্যাপক সময় ক্ষেপণ করে ফেললাম। অর্থাৎ আমারে আপনি মূল কাজ করতে দিলেন না। আমার হাসিটা কেমন এটা নিয়ে একটু আলাপ করলেন, আমি কাশিটা কেমন দেয় ওইটা নিয়েও একটু মাতবল করলেন, মূল জায়গায় আমাকে যেতে দিলেন না। তার মানে বিএনপি এগুলোর মধ্য দিয়ে পরিবর্তন হয়নি না, বিএনপি তার জায়গায় অত্যন্ত পরিষ্কার। আর বন্দর করিডোরের বিষয়ে সবচেয়ে বেশি বিএনপি তো তার অবস্থান পরিষ্কার করেছেই, সবচেয়ে বেশি অবস্থান পরিষ্কার করেছে আমাদের সেনাবাহিনী, যেটা খুব দরকার ছিল। তারা বলছে যে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে তারা যথাযথ ভূমিকা রাখবে, এবং আরেকটি এক লাইনও যোগ করেছিল সাথে, এমনকি যদি প্রয়োজনে সীমান্তে বাড়তি কোনো দায়িত্ব পালন করতে হয় সেটাও তারা করবে। দেখেন, সময় দৃষ্টে কথা বলতে একটা কথা আছে, 10 কথার এক কথা যেটাকে বলে, সেটাও কিন্তু আমাদেরকে একটা স্বস্তি দিয়েছিল। বরং সরকারের দিক থেকে ওই দিক থেকে আমরা একটা আনাড়িপনা দেখেছি রীতিমতো। এনসিপিও তার অবস্থান পরিষ্কার করেছে, বিএনপিও পরিষ্কার করেছে, আর ওই সময়টা সেনাবাহিনী একটা নতুন মাত্রা যোগ করেছে। তো সরকারের জন্য নিশ্চয়ই সেটা একটা শিক্ষণীয় হবে। আর আপনার প্রশ্নের দৃষ্টি বলবে, নিশ্চয়ই লন্ডন বৈঠকে এ ধরনের হালকা বিষয় নিয়ে সময় ক্ষেপণ করার মতো সম্ভবত বাঞ্ছনীয় ছিলও না এবং আসেও নি, সেটা আমরা ধারণা করে নিতে পারি। জি, ধন্যবাদ আপনাদের। আমাদের সময় শেষ, আমরা আজকের মতো এখানে শেষ করব। পরবর্তীতে নিশ্চয়ই আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। সামনে বর্ষা মৌসুম আসছে বা শুরু হয়ে গেছে, এরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ চোখ রাঙাচ্ছে, সাথে করোনার সংক্রমণও বাড়ছে। ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর করোনা থেকে রেহাই পাওয়ার উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।